আসসালামু আলাইকুম। পাকিস্তানের বিপক্ষে একাদশে ৩টা পরিবর্তন দেখতে চাই। সেরা একাদশ কেমন হবে সেই ব্যাপারে আলোচনা করতে চাই। তবে তার আগে আলোচনা করতে চাই পাকিস্তানের ব্যাটারদের দুর্বলতা কোন কোন জায়গায় আছে। শুরুটা করতে চাই মোহাম্মদ হারিসকে দিয়ে। গত বছর বিপিএলে যে সময়টা কমেন্ট্রি করছিলাম, মোহাম্মদ হারিসের ব্যাটিং মোটামুটি আমার কাছে মুখস্থ হয়ে গিয়েছিল। একটা ছোট্ট ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখাতে চাই। লং অন অঞ্চলে একজন ফিল্ডার আছে, মিড অফ কিন্তু সার্কেলের ভেতরে। ঠিক এই পর্যায়ে আরো কিছু ফাইন টিউনিং কিন্তু করা হচ্ছে। ইনফ্যাক্ট এই পর্যায়ে ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে একজন ফিল্ডারকে নিয়ে যাওয়া হচ্ছে। এক্সপেক্ট করছেন যে হয়তোবা মোহাম্মদ হারিস সুইপিং অপশনে যাবেন। এক্স্যাক্টলি সুইপিং অপশনে গেছেন। নাসুম স্ট্রাইকস, চমৎকার স্ট্র্যাটেজি। আগে থেকে নাসুম প্রেডিক্ট করতে পেরেছিলেন মোহাম্মদ হারিসের এই টাইপের ডেলিভারিতে সুইপিং অপশনে যাওয়ার সম্ভাবনা আছে। প্রোটেকশনটাও নিয়েছেন এবং ঘটনা তাই দেখা গেল। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে মোহাম্মদ হারিস যে সুইপ করার অপশনে যাবেন সেটা কমেন্ট্রি বক্সে বসে আগে ভাগে বলে দিচ্ছিলাম। নাসুম আহমেদ তিনিও জানতেন যে মোহাম্মদ হারিস সুইপ করার অপশনে যাবেন, কারণ এই ব্যাপারটা এত বেশি মাত্রায় প্রেডিক্টেড। যারা হয়তো ভাবছেন এটা একটা কেস, আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই। সুইপ করার অপশনে যাবেন কিনা মোহাম্মদ হারিস। ডিপ স্কোয়ার লেগটা কিন্তু ফাঁকা আছে। অনেক সময় ব্যাটাররা চাইলে সেই গ্যাপটাকে গলাতে পারেন, আবার উইকেটও যায় এরকম বলে। এখনো কনভিন্সিং মনে হচ্ছে না হারিসকে। পরে বল, এবং যেটা বলছিলেন সামি, সুইপ খেলেছেন, ডিপ স্কোয়ার লেগটা খালি ছিল, সেদিক দিয়েই যাচ্ছে। এই জায়গাটাও খেয়াল করে দেখেন যে মোহাম্মদ হারিস কিন্তু আবারও সুইপ করার অপশনে গেছেন। দিস ইজ ভেরি মাচ প্রেডিক্টেড। কেন আমি বলছি সেটা হচ্ছে মোহাম্মদ হারিসের ব্যাটিংয়ের নেচারটা এরকম, তাকে যদি আপনি ইনিশিয়ালি স্পিন বোলার যখন বোলিং করছে ইনিশিয়ালি কয়েকটা বল টাইট করতে পারেন, একটু একদম গুড লেন্থে টাইট করতে পারেন, যেখান থেকে তিনি আসলে কোনো স্কোরিং অপশন পাবেন না। ৩-৪ নাম্বার বলটা, মানে ২-৩টা বল ডট হলে ৪ নাম্বার বলটা তিনি আসলে সুইপ করতে যাবেন। এবং বোলাররা আসলে যে কাজটা তখন করেন তার এগেনস্টে, সেটা হচ্ছে নর্মালি সুইপ করার জন্য তো আদর্শ লেন্থটা আসলে এই জায়গাটা যে পেলে আপনি সুইপ করছেন, বোলাররা তখন বলটাকে পিচ করেন এই জায়গায়, যেটা আসলে ড্রাইভ করার লেন্থ। কিন্তু হারিস তো থাকেন প্রি মেডিটেটেড, তিনি সুইপ শট করবেন। ওই সুইপ শটটা করতে গিয়ে বোল্ড কিংবা এলবিডব্লিউ হন, এবং এটা বারংবার তিনি হন। তার প্লেয়িং নেচারটাই আসলে এরকম। এখন পেস বোলার যদি হারিসের এগেনস্টে কোনো প্রকার সুবিধা নিতে চায়, সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে শর্ট বল অফ স্ট্যাম্পের বাইরে। অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বলে তার হ্যান্ড থ্রো করার প্রবণতা থাকে, অনেক বেশি মাত্রায় তিনি হার্ড থ্রো করেন, টপেজ হয়, টাইমিং প্রপারলি করতে পারেন, এবং ইটস ভেরি মাচ প্রেডিক্টেড। পাকিস্তানি ব্যাটারদের এই নেচারটার জন্যই পাকিস্তানের সঙ্গে খেলা হলে হার্দিক পান্ডিয়া নর্মালি আপনি ওয়ানডে ক্রিকেটেও দেখবেন যে অনেক বেশি মাত্রায় উইকেট পান, এবং টি-20 ক্রিকেটেও তো আমরা দেখতেই পাচ্ছি এবার যে তিনি ওপেনিং এই বোলিং করছেন। এটা পাকিস্তানি ব্যাটারদের এই নেচারটার কারণে। এটা শুধুমাত্র মোহাম্মদ হারিস না। যদি আমি ফখর জামানকে নিয়েও কথা বলি আপনাদের সঙ্গে, তাহলে ফখর জামানের একটা কমন বৈশিষ্ট্য, মানে আপনি কিভাবে ফখর জামানকে আউট করবেন, একদম শর্ট অফ লেন্থের বল স্টাম্প করিডোরটা মেনটেন করে, অথবা 4 নম্বর স্টাম্প করিডোরটা মেনটেন করে। এই ক্ষেত্রে খুব বেশি বাইরে করা যাবে না, ফখর জামানকে খুব বেশি বাইরে করা যাবে না, তবে একদম শর্ট পিচ ডেলিভারি বারংবার তিনি একটু পেসের সঙ্গে। আপনাকে এক্ষেত্রে ফখর জামানকে ডিসিপ্ট করতে গেলে পেসটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওয়েল ডিরেক্টেড শর্ট বল করতে হবে, যার মাধ্যমে তার উইকেটটা চাইলে আপনি আদায় করতে পারেন। এখন স্পিনার যদি ফখর জামানকে বল করতে চায়, সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করা এবং একটু পেছনের লেন্থটা মেনটেন করা। কেন আমি বলছি, কারণটা হচ্ছে ফখর জামানের স্পিনার এগেনস্টে একটা কমন বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে, আপনি যদি স্টাম্প করিডোরে বল দেন, সরে গিয়ে তারপর তিনি শট খেলার চেষ্টা করেন। স্পিনাররা যখন বল করেন, যদি উইকেট করিডোরটা রাখেন, সরে গিয়ে রুম বানিয়ে খেলার চেষ্টা করেন। আপনি যদি আগে থেকে তাকে রুম দিয়ে দেন, তার জন্য অনেক বেশি মাত্রায় ইজি। সো ফখর জামানের এগেনস্টে স্টাম্প করিডোরটা মেনটেন করাটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট অ্যাজ আ স্পিন বোলার। ডেফিনেটলি শেখ মেহেদী হাসান তো একাদশে থাকবেন, আমরা এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি তেমনটাই থাকা উচিত। সো তিনি তার এগেনস্টে প্রভাব বিস্তার করতে পারেন যদি স্পিনিং অপশনে যায়। সাইম আইয়ুব ব্যাট হাতে একেবারেই ফর্মে নাই, এখন একটা ভয় কাজ করে, ফর্মে যদি বাংলাদেশের সঙ্গেই ফেরেন, মানে তখন ব্যাপারটা কেমন হবে। এবং এই টাইপের ব্যাটসম্যানরা দে আর রিয়েলি ডেঞ্জারাস যখন ফর্মে নাই, কিংবা যখন তাদের ফর্মটা ওইভাবে ক্যারি করছে না। সাইম আইয়ুবের ক্ষেত্রে যদি বলি, তাহলে তাকে কাভার ড্রাইভের স্লটটা, তবে সেটা একদম জুসি হাফ বলই না, একটু পেছনের লেন্থে যে জায়গাটাতে তিনি কাভার ড্রাইভ করতে যাবেন বাট মিসকিউট হওয়ার সম্ভাবনা থাকে, এই টাইপের জোনটা তার এগেনস্টে খুবই ইম্পর্টেন্ট, যে তিনি কাভার ড্রাইভ করতে গিয়ে ব্যালেন্সটা অনেক সময় হারিয়ে ফেলেন। এবং তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমার কাছে মনে হয়েছে,
ওয়াইল এক্সিকিউটিং দ্য শট তার ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয় না অনেক ক্ষেত্রেই, মানে আপনি তাকে কাভার ড্রাইভের বল যখন দিচ্ছেন ওই সময়টাতে ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট না হওয়ার কারণে তার ব্যালেন্সটা আসলে প্রপারলি তিনি আনতে পারেন না ওয়াইল প্লেয়িং দ্য কাভার ড্রাইভস, এবং এই কারণেই তার কাভার ড্রাইভগুলো ওয়েল ডিরেক্টেড কাভার ড্রাইভ হয় না। সো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে বাংলাদেশের বোলাররা একদম ইনিশিয়াল স্টেজে যারাই থাকবেন না কেন তাকে কাভার ড্রাইভের অপশন তাসকিন সাইম আইয়ুবের এগেনস্টে একটা হ্যান্ডি অপশন হতে পারেন, এবং তাকে কাভার ড্রাইভ করানোটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। যে আপনি কিছু কিছু ব্যাটসম্যানকে এমন আছে যে আপনি হয়তো বা স্টাম্পে হিট করছেন না, কিন্তু আপনি তাকে কাভার ড্রাইভ করাচ্ছেন কিংবা তাকে আপনি শর্টস খেলাচ্ছেন, এবং এই ধরনের শর্টস খেলার মাধ্যমে আপনি ডিসিপ্ট করতে পারেন। নাও টকিং অ্যাবাউট সাহিবজাদা ফারহান। সাহিবজাদা ফারহান এই টুর্নামেন্টে পাকিস্তানের সবচেয়ে প্রমিনেন্ট অ্যাসপেক্ট। সাহিবজাদা ফারহানের ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প, অফ স্ট্যাম্পের বাইরে। এবং আপনি যদি স্পিনারদেরকে দেখেন, পেসারদেরকে দেখেন, পেসাররা তো একটু দূরে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প যে জোনটা আছে সেই দূরের ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প জোনটাতে অনেক বেশি মাত্রায় তার এগেনস্টে প্রভাব বিস্তার করতে পারেন, যেহেতু তার একটা বৈশিষ্ট্য আছে তিনি শট টানেন। অফ স্ট্যাম্পের বাইরে বল আপনি দেবেন, লেগ সাইডে টানার একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে অনেক বেশি মাত্রায়, যে লেগ সাইডে টানতে তিনি পছন্দ করেন। সো ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প তার জন্য একটা বেশ ডিসিভিং জোন। আমরা স্পিনারদের ক্ষেত্রেও বেশ কয়েকবার দেখেছি যে তিনি ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প ওই জোন থেকে বল টানতে গিয়ে আমাদের রিশাদও তাকে ওই জায়গাটাতেই তাকে অনেকবার টার্গেট করেছেন, এবং থিকসানাকে আমরা লাস্ট দেখলাম যে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প ওই জোনটা মেনটেন করেই তার এগেনস্টে তার ডিসকমফোর্ট জোনটাকে আলটিমেটলি অনেক বেশি মাত্রায় ইউটিলাইজ করার চেষ্টা করছেন। সো তার এগেনস্টে এই অপশনগুলো অনেক বেশি মাত্রায় কাজে দেয়, এখন পর্যন্ত কাজে দিয়েছে, এবং সেক্ষেত্রে বোলাররা সাকসেসফুল হয়েছেন। হাসান নওয়াজ এই ব্যাটসম্যানটার ব্যাপারে আমি আসলে কি বলবো, একদম কমন প্যাটার্ন আছে তার একটা আউট হওয়ার। সেটা কি জানেন? অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে মিসকিউট হবেন, এদিক ওদিক মারবেন। মানে অফ স্ট্যাম্পের বাইরে আপনি তাকে বল দেবেন, 4 নাম্বার 5 নাম্বার স্টাম্পে আপনি তাকে বল দেবেন, একদম 100টা কেসের মধ্যে 90টা কেসে হাসান নওয়াজ যেটা করবেন টানবেন এদিকে টানতে গিয়ে ওইদিকে ধরা খাবেন। আরেকটা অপশন আছে উইকেটের পেছনে আউট হওয়া, সেক্ষেত্রে আপনার ওই জায়গাটা বলছিলাম যেটা 3 নাম্বার বা 4 নাম্বার স্টাম্প থেকে বল একটা আউটসুইং করে বের করে নিয়ে যাওয়া। তানজিম হাসান সাকিব, তার এগেনস্টে তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, এই দুইজন বোলার বেশ ভালো হ্যান্ডি অপশন হতে পারেন। স্পিনের দিক থেকেও যদি বলেন রিশাদ হোসেনও তার এগেনস্টে ভালো অপশন হতে পারেন, কারণ তার টানার একটা প্রবণতা আছে এবং টানতে গিয়ে আলটিমেটলি তিনি শট মিসকিউট করে ফেলেন, শট খেলতে পারেন না। আঘা সালমানকে নিয়ে যদি কথা বলি, আঘা সালমানের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তার ডিস্টার্বিং জোনটা হচ্ছে এই 4 নাম্বার স্টাম্পে বল একটু হাইট পাবে, একটু ব্যাক অফ দ্য লেন থেকে অ্যাওয়ে গোয়িং বল, একেবারে ভালনারেবল। শর্ট বলের কথা বলছি না, একদম লেন্থ বা লেন্থের একটু পেছন দিক থেকে বল ওঠাতে হবে, বলটা মুভ করাতে হবে। বেশ ডিসিভিং জোন তার, বল বাইরে বের করে নিয়ে যাওয়া, এবং এই জোনটা যদি বাংলাদেশের পেস বোলাররা মেনটেন করতে পারেন তার এগেনস্টে, হি ইজ আ ভেরি গুড স্পিন হিটার। আগা সালমান স্পিন বেশ ভালো খেলেন, বাট এগেনস্ট পেস বোলার্স তার এটা একটা অনেক বড় ডিসিভিং জোন, এবং এই ডিসিভিং জোনটা বাংলাদেশের বোলারদেরকে, বিশেষ করে পেস বোলারদেরকে অনেক বেশি মাত্রায় ব্যবহার করতে হবে। সো একটা ভিডিওতে আজকে যেহেতু খুব বেশি সময় পাওয়া যায় না ডিফারেন্ট বা মাল্টিপল কন্টেন্টস করার জন্য, কারণ ব্যাক টু ব্যাক ম্যাচ, সেক্ষেত্রে রিকভারি টাইমটা যেরকম প্লেয়ারদের ছিল না, রিকভারি টাইমটা আমারও সেক্ষেত্রে খুব একটা ছিল না। সো এই ব্যাটসম্যানদেরকে এইভাবে ডিসিপ্ট করার বেশ কয়েকটা জায়গা আছে। আই হোপ বাংলাদেশের বোলাররা সেই জায়গাটা ইউটিলাইজ করতে পারবেন। লাইন আপ নিয়ে যদি কথা বলতে চাই, আমি পারভেজ হোসেন ইমনকে আজকেও দলে চাই। এই কারণে দলে চাই যে পাকিস্তানে কিন্তু স্পিনাররা আসবেন, সাইম আইয়ুব আসবেন সেই জায়গাটা, আবরার আসবেন বোলিং করতে, নওয়াজের অপশনটাও সেই জায়গাটা আছে, আগা সালমান বোলিং করতে আসবেন। পারভেজ হোসেন ইমন স্পিনের এগেনস্টে যথেষ্ট প্রমিনেন্ট, স্পিনটা যথেষ্ট ভালো খেলেন এবং স্পিনের এগেনস্টে তাকে অনেক রিলায়েবল মনে হয়েছে। সো ইফ লিটন কুমার দাস ইজ ফিট টু প্লে, I would love to see লিটন কুমার দাস রিপ্লেসিং জাকের আলী অনিক। কেন? ডেফিনেটলি আমার এখন বেস্ট পসিবল রিসোর্সটা ব্যবহার করতে হবে, কাউকে বাদ দেওয়ার কথা বলছি না, এখানে বাদ দেওয়ার কোনো কিছু নাই। কম্বিনেশন ওয়াইজ আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল, যে আপনি মাঝখানে একটা বাহাতি ব্যাটসম্যানকেও রাখতে পারছেন, এবং বাহাতি ব্যাটসম্যানকে রাখা মানে সেক্ষেত্রে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। এবং পারভেজ ইমনের সুইপ শটগুলো, বিশেষ করে স্পিনার এগেনস্টে সুইপ শটগুলো, এই জায়গাটা একটা রিলায়েবল সোর্স দেয় বাংলাদেশ টিমকে। সো লিটন কুমার দাস যদি আসেন, আই উড লাভ টু সি লিটন কুমার দাস রিপ্লেসিং জাকের আলী অনিক। আরেকটা হচ্ছে তাসকিন আহমেদের ইনক্লুশনটা ইন দ্য প্লেস অফ মোহাম্মদ সাইফুদ্দিন।
ডেফিনেটলি আপনার বেস্ট পসিবল যে রিসোর্সটা আছে বেস্ট পসিবল রিসোর্সটাকে আপনি ইম্পর্টেন্ট ম্যাচটা দিয়ে খেলাতে চাইবেন। এর আগের দিন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে সাইফুদ্দিন ম্যাচটা পেয়েছেন এবং তাসকিন আহমেদ আজকে খেলবেন, এটাও খুব স্বাভাবিক। আই হোপ, রিয়েলি হোপ বাংলাদেশ ক্রিকেট টিম তাদের বেস্ট এক্সিকিউশনটা করতে পারবে। তবে আবারও বলি, ব্যাটিংয়ে ডেফিনেটলি উই নিড দ্য বেস্ট অফ এক্সিকিউশনস। আজকে আমি দেখতে চাই তানজিদ তামিমের কাছ থেকে রান, যে নেচারের বোলিং পাকিস্তান করে এই নেচারের বোলিংয়ে তার ভালো খেলা উচিত। এবং এক্ষেত্রে যে বিষয়টা পরিহার করাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই লেগ সাইডে ঘোরানোর জায়গাটা, এটা আমার কাছে মনে হয় যে পরিহার করাটা খুব উচিত। কারণটা হচ্ছে তার নর্মালি খেলার নেচার যেটা সামনে একটু এগিয়ে এসে মিড অন বা মিড অফের উপর দিয়ে উড়িয়ে মারা, এই জায়গাটা গত 2-3 দিন ধরে আসলে মিসিং। আফগানিস্তানের সঙ্গে আমরা দেখেছি খুব ভালো মতো করেছেন, কিন্তু তুষারার 2টা বলে লেগ সাইডে ঘোরাতে গিয়ে, বুমরার বলে লেগ সাইডে ঘোরাতে গিয়ে উইচ ওয়াজ নট ভেরি মাচ আই প্লিজিং টু সি। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং এক্সিকিউশনের জন্য তানজিদ তামিমকে হি মাস্ট প্লে আ ভেরি ভাইটাল নক। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।